নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। দিনভরই 7 মিনিট অন্তর চলবে মেট্রো। দক্ষিণগামী প্রায় সব ট্রেনই আপাতত ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। আর দমদম থেকে নয়, আগামী সোমবার থেকে প্রায় সব মেট্রোই ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। তবে আপাতত পরীক্ষামূলকভাবেই তা চালানো হবে বলে জানালো মেট্রো রেল। দুই প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে দিনভর 7 মিনিট অন্তর চলবে ট্রেন। এতদিন অফিসের ব্যস্ত সময় 6 মিনিট অন্তর মেট্রো চালাতো রেল, কিন্তু এবার সেই ব্যবধানও বাড়ানো হলো। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, দিনের প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল 7টার পরিবর্তে 6টা 55 মিনিটে। আবার নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত একটি নতুন ট্রেন চালু করা হচ্ছে। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী সকালের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে 6টা 55 মিনিট। তেমনি মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম মেট্রোর সময়ের কোনো পরিবর্তন হয়নি। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের শেষ মেট্রোর সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে। রাত 9টা 28 মিনিটের পরিবর্তে সেটি 9টা 33 মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদমগামী রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে, যথাক্রমে রাত 9টা এবং রাত 9টা 40 মিনিট। সোম থেকে শুক্র যেমন রাতে বিশেষ মেট্রো কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত চালানো হয়, তেমনই চলবে। রবিবার দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে। রবিবার নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত নতুন যে পরিষেবা চালু হয়েছে সেটি সকাল 9টা থেকে। আবার ওই দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম মেট্রোর সময়ের কোনো পরিবর্তন হয়নি। একইভাবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে, যথাক্রমে রাত 9টা 27 মিনিট এবং 9টা 40 মিনিট। তবে রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রোর সময় রাত 9টা 28 মিনিটের পরিবর্তে 9টা 33 মিনিট করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে দ্বিতীয়বার সাসপেন্ড তন্ময় ভট্টাচার্য। দলীয় তদন্ত কমিটির রিপোর্ট দেখার পর ফের তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল সিপিএম। সাসপেনশন প্রত্যাহারের 1 সপ্তাহের মাথায় ফের তন্ময় ভট্টাচার্যের সাসপেন্ড। প্রথম সাসপেন্ড, তারপরে সাসপেনশন প্রত্যাহার, পরে আবার সেই সাসপেন্ড প্রাক্তন বিধায়ক। তন্ময় ভট্টাচার্যকে দ্বিতীয়বার সাসপেন্ড করেছে সিপিএম। মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠার পর সাসপেন্ড করা হয় তন্ময়কে। দলীয় তদন্ত শেষের পর তন্ময় সাসপেনশন প্রত্যাহার করে সিপিএম। সংশ্লিষ্ট কমিটির তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে ফের বর্ষিয়ান সিপিএম নেতাকে সাসপেন্ড করল দল। 6 মাসের জন্য তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে। মন্দারমণির হোটেলে উদ্ধার তৃণমূল নেতা ঝুলন্ত দেহ। আটক বান্ধবী, দলেরই নেত্রী স্ত্রীর অভিযোগ খুন। মন্দারমণি বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক তৃণমূল নেতার। শনিবার সকালে হোটেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে তৃণমূল নেতার বান্ধবীকে। খুন না আত্মহত্যা এখনো পরিষ্কার নয়, তবে মৃতের স্ত্রী খুনের অভিযোগ করেছেন। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আবুল নাসার। উত্তর 24 পরগনার আমডাঙ্গা থেকে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি বেড়াতে এসেছিলেন তিনি। সকালে হোটেলের ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন হোটেলের লোকজন। ফোন করে খবর দেওয়া হয় পুলিশে। তারপর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। যে মহিলার সঙ্গে আবুল বেড়াতে এসেছিলেন তাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। আমডাঙ্গার আধাটা পঞ্চায়েত এলাকায় বাড়ি আবুলের। তার স্ত্রী ওই পঞ্চায়েতের উপপ্রধান। আবুলও দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত বলে তার পরিবার সূত্রে খবর। আবুলের মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছানোর পর খুনের অভিযোগ করেছে পরিবার। তারা জানিয়েছে, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন আবুল। তিনি আত্মহত্যা করতে পারেন না, যদিও মৃত্যুর নেপথ্যে কোনো রাজনৈতিক রং বলেই দাবি করেছেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের নেতা আনিসুর রহমান। তিনি বলেন, দলের একজন সক্রিয় সদস্য ছিলেন উনি। ওর মৃত্যুতে দলের বড় ক্ষতি হলো। তিনি পুলিশের তদন্তের ওপর আস্থা রাখছেন। অন্যদিকে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আবুলের বয়স 34 বছর। তৃণমূল নেতার মৃত্যুর নেপথ্যে সম্পর্কের জটিলতা ছিল। তৃণমূল নেতার বান্ধবী বেড়াতে এসে অন্য এক পুরুষের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন, সেই নিয়েই মনোমালিন্য হয়। আর তারপরেই হোটেলের ঘর থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে, তবে নিশ্চিত হওয়ার জন্য দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দু কুমার বলেন, একটি ঝুলন্ত দেহ হোটেলে পাওয়া গিয়েছে, আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ওই ব্যক্তির সঙ্গে থাকা এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। সংশ্লিষ্ট সব থানাকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীকালে যদি কিছু পাওয়া যায়, আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু হবে। হাই নিউজ নেটওয়ার্ক। বেলপাহাড়ির পর এবার কাকড়াঝোড়ে বাঘ। 5 বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক। ওড়িশার শিমলিপাল থেকে বেলপাহাড়ির কট্টুয়ার জঙ্গলে ঢুকে যায় যমুনা নামের ওই বাঘিনী। গলায় লাগানো রেডিও কলারের মাধ্যমে জানা যায়, গতকাল দিনভর বেলপাহাড়িতে কাটিয়ে সন্ধ্যায় এলাকা ছাড়ে বাঘিনী যমুনা।
আজ সকালে কাকড়াঝোড়ের ময়ূর ঝর্ণার জঙ্গলে তার সন্ধান মেলে। বন দপ্তরের সূত্রে খবর, মহারাষ্ট্র থেকে বেশ কয়েকটা বাঘ সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয়। বাইরে ভক্তদের হইচই, ভিতরে অতিষ্ঠ অন্য ছবির দর্শক। পরিচালকের তীর কি খাদানের দিকে? বড় পর্দায় একসঙ্গে মুক্তি পেয়েছে 4টি ছবি। পুজোর পরে ফের বড়দিনের বক্স অফিসে লড়াই 4 বাংলা ছবির। মুক্তির প্রথম দিনেই চমক দিয়েছে দেবের ছবি খাদান। এই ছবির প্রথম শোয়ের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার রাত 2টায়। অগ্রিম টিকিট বিক্রিতেই নাকি হাউসফুল হয় প্রেক্ষাগৃহ। এই নজির গড়তে সাহায্য করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি প্রেক্ষাগৃহ। খাদান, সন্তান, চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেন, এই 4 ছবির লড়াই বক্স অফিসে। তবে দেবের অনুরাগীর সংখ্যা এবং তাদের উন্মাদনা কারোর অজানা নয়। তাই প্রথম দিনে এই ছবি দেখতে গিয়ে উত্তেজিত তারা। কিন্তু তার জন্য কি অন্য ছবিগুলিকে খেসারত দিতে হচ্ছে? এমনই ইঙ্গিত দিচ্ছেন পরিচালক মানসী সিনহার সমাজ মাধ্যমের একটি পোস্ট। যদিও সরাসরি কোনো ছবির নাম উল্লেখ করেননি তিনি লিখেছেন, না হয় আমাদের ছবির বেশি প্রেক্ষাগৃহ পাওয়ার যোগ্যতা নেই, না হয় আমাদের ফ্যান ক্লাব নেই, না হয় আমাদের বাজনা বাজানোর মতন টাকা নেই, তাই বলে একটা মাত্র শো দর্শকদের ভালো করে দেখবার অধিকারও কি নেই? আজকে স্টার থিয়েটারের মর্নিং শো এর শেষে একটু আগে পৌঁছে দেখি, ওরে বাবা কি আওয়াজ! ভক্তেরা নাচছেন, নিশ্চয়ই নাচবেন, পছন্দের নায়কের ছবি বলে কথা। তাই বলে ভেতরে যে একটা অন্য ছবি দেখানো হচ্ছে তার কথা ভাববেন না, এ কেমন ব্যাপার? এটা খুব খারাপ লাগলো। হল কর্তৃপক্ষ কি করতে পারেন যদি আমরাই পরস্পরের কথা না ভাবি? এদিন স্টার থিয়েটারে দুপুর 12টা থেকে শো ছিল মানুষের ছবি। তারই 1 ঘন্টা পরে স্টার থিয়েটারের অন্য একটি স্ক্রিনে ছিল খাদানের শো। হৈ হৈ করে ছবি দেখতে আসেন দর্শকরা। বাইরের সেই শব্দ প্রেক্ষাগৃহের ভেতরেও নাকি পৌঁছয়। সেই জন্যই মানুষের পোস্ট দেখে মনে করা হচ্ছে তার কটাক্ষের তীর খাদানের দিকে। এই বিষয়ে স্টার থিয়েটারের তরফে জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, ভক্তরা এসে আনন্দ করেই। জিৎ হোক বা দেব, যে কোনো তারকার ভক্তরা এসে আনন্দ করেন। এটা প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে। প্রেক্ষাগৃহের ভেতরে ছবির প্রদর্শনে সমস্যা হলে সেখানে আমাদের ভূমিকা থাকে। বাইরে কিছু ঘটলে তা নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। আমি অনুরোধ করব সকলে এসে ছবি দেখুন। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং শহরতলিতে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। শনিবার সকালেও আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আর এর জেরে এক ধাক্কায় তাপমাত্রার পারদ চড়ছে বেশ খানিকটা। এক ধাক্কায় 4 ডিগ্রি বাড়ল তাপমাত্রা। কলকাতার শনিবারও বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা এবং শহরতলিতে। দক্ষিণবঙ্গে অন্য জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। শনিবার সকালে আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এর জেরে এক ধাক্কায় তাপমাত্রার পারদ চড়তে পারে বেশ খানিকটা। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে 19 ডিগ্রির পর পারদ নামেনি, অর্থাৎ পরপর দুদিনে সর্বনিম্ন তাপমাত্রায় ফারাক প্রায় 4 ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী 5 দিনে রাতের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না দক্ষিণবঙ্গে। তারপর পারদ কিছুটা নামতে পারে। শনিবার কলকাতা ছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলায় অবশ্য আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে, তবে প্রায় সব জেলাগুলিতেই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরের 5টি জেলাতেই আগামী কিছুদিন সকালের দিকে থাকবে ঘন কুয়াশা। তার জেরে দৃশ্যমানতা 199 থেকে 50 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। তার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। ক্রমশ উত্তর এবং উত্তর পশ্চিমমুখী হয়ে তা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। এছাড়া উত্তর পশ্চিম ভারতে নতুন করে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। বাংলাদেশ এবং রাজস্থান সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। তার ফলে পৌষে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কোথাও নেই। আগামী বুধবার বড়দিন, আপাতত শনিবারের পর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে বড়দিনের শুকনো আবহাওয়া পাওয়া যেতে পারে, তবে তাপমাত্রা কমবে তা নিয়ে সংশয় রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বড়দিনের বৃষ্টি না হলে চেনা শীতের দেখা মিলবে না। শীতের আমেজ থাকবে, তবে তাপমাত্রার পারদ খুব বেশি মিলবে না। অল্প শীতেই সন্তুষ্ট থাকতে হবে শহরবাসীকে। হাই নিউজ নেটওয়ার্ক। পিএফ এর টাকা তছরূপ। কেকেআর এর প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো রবিন উথাপ্পার বিরুদ্ধে। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, নিজের সংস্থার কর্মীদের বেতন থেকে টাকা কাটলেও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে জমা দেননি। 23 লাখ টাকার বেশি প্রতারণার অভিযোগ উঠেছে উথাপ্পার বিরুদ্ধে। আগামী 27 ডিসেম্বরের মধ্যে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন ক্রিকেটারকে। উথাপ্পার একটি পোশাক তৈরির সংস্থা রয়েছে, সেই সংস্থার বিরুদ্ধে কর্মচারী ভবিষ্যৎ নিধি তহবিলে টাকা জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। বকেয়ার পরিমাণ 23,36,602 টাকা। সংস্থার পরিচালক হিসাবে 27 ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উথাপ্পাকে, না হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। গত 4 ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আঞ্চলিক পিএফ কমিশনার সদারক্ষী গোপাল রেড্ডি। তিনি জানিয়েছেন উথাপ্পা সংস্থার বিপুল অর্থ বকেয়া থাকায় সংস্থার কর্মীদের তহবিলে হিসাবের কাজ আটকে রয়েছে, যা গ্রহণযোগ্য নয়। রেড্ডি কর্ণাটকের পুলকেশিনগরের পুলিশকে উথাপ্পার বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপ করার অনুরোধ করেন। তবে গত 4 ডিসেম্বরের পরোয়ানাটি পুলিশ পিএফ কমিশনারকে ফেরত দিয়েছে, কারণ উথাপ্পাকে পুলকেশিনগরের বাড়িতে পাওয়া যায়নি। উল্লেখ্য, ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বর্তমানে সব পরিবারে দুবাইয়ে বসবাস করেন। বছরের অধিকাংশ সময় তিনি সেখানেই থাকেন। 39 বছরের প্রাক্তন ক্রিকেটারের কোনো প্রতিক্রিয়া এ ব্যাপারে পাওয়া যায়নি। কর্মীদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেওয়ার পরও কেন তা সময় মতন কর্মচারী ভবিষ্যৎ নিধি তহবিলে জমা করা হয়নি তারও কোনো সদুত্তর পাওয়া যায়নি তার সংস্থার পক্ষে। দেশের হয়ে 46টি একদিনের ম্যাচ এবং 13টি টি-20 ম্যাচ খেলেছেন উথাপ্পা। 2014 থেকে 2019 পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আইপিএল। রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়ার হয়েও আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে প্রাক্তন মিডল অর্ডার ব্যাটারদের। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।